আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই ভালো আছো, সুস্থ আছো নিশ্চয়ই। এখন ওয়েদার একটু খারাপ, আবহাওয়া। তোমরা বাসায় থাকবে, বাইরে বেশি চলাফেরা করবে না, কারণ এখন সুস্থ থাকা একান্ত প্রয়োজন। তোমাদের সামনে পরীক্ষা, এই জন্য তোমাদের সুস্থ অবশ্যই থাকতে হবে। তাই তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। আবার আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ দান করব। ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ বার্ষিক পরীক্ষা হতেও পারে এই কারণে। তাই আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ অধ্যায় বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আজকে আলোচনা করব। এই বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আলোচনা করব এবং অত্যন্ত প্রয়োজনীয়, এটা তোমরা মন দিয়ে শোনো এবং এটা মেনেও চলার চেষ্টা করবা। পরিবেশ একটা বিশাল ব্যাপার। পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন অনেক থাকে, তাহলে মন ভালো থাকে, সুস্থও থাকা যায়। তাই আমরা বাংলাদেশ পরিবেশের সম্পর্কে কিছু জানবো আজকে, যে কোনগুলো পরিবেশ আমাদের দূষণ করছে, আমাদের ক্ষতি করছে, সেই সম্পর্কে। সে থেকে আমরা যাতে আমরা দূরে থাকতে পারি, সেগুলি আমরা যাতে আমরা যেন দূরে থাকতে পারি এবং সেই পরিবেশটাকে যেন আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। তাহলে আমরা আজকে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ। নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ। নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ। তাহলে তোমরা একটু সামনে বইও খুলে দেখো, যেখানে সমস্যা হবে একটু দেখো। আমি পুনরায় আবার আলোচনা করি, তখন তোমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু আমরা যেটুকু শিখব সেটুকুই সুন্দর করে শিখি, এই জন্য মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন। আশা করি তোমরা উপকৃত হবে। অনলাইন ক্লাস তোমাদেরকে যতটুকু আমরা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগী হও, তোমাদের কাছে আমাদের এইটাই চাওয়া। যাই হোক, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমি আলোচনা করছি। নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ। বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আজকে আমি আলোচনা করছি। মানুষ নিজস্ব পরিবেশে বাস করে, এটা তোমরা সবাই জানো। মানুষ নিজস্ব পরিবেশে বাস করে, যার একটা নিজস্ব পরিবেশ থাকে। অনেকের, সমস্ত মানুষেরই একটা নিজস্ব পরিবেশ থাকে। দেখো, এখানেও কিন্তু একটা, আমি আগেও বলছি, প্রতিটা ক্লাসে বলছি, তোমাদের বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন বই থেকেই আসে এবং বইটা ভালো করে পড়তে হবে, জানতে হবে। দেখো, প্রথমেই একটা লাইনে আমাদের প্রশ্ন এসে গেছে, মানুষ কোন পরিবেশে বাস করে? নিজস্ব পরিবেশে বাস করে। নিজস্ব পরিবেশে বাস করে কারা? মানুষ। কত সুন্দর কথা। দেখো, দুটো প্রশ্ন দুই রকম হতে, একই প্রশ্ন দুই রকম উত্তর। মানুষ নিজস্ব পরিবেশে বাস করে, আবার নিজস্ব পরিবেশে বাস করে কারা? মানুষ। প্রথম লাইনটা কত সুন্দর। পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। পরিবেশের প্রাকৃতিক উপাদান তোমরা নিশ্চয়ই জানো, যেটা আল্লাহ থেকে হয় সেটাই হলো প্রাকৃতিক উপাদান। আল্লাহ থেকে যেগুলো আমাদের উপরে রহম হয় সেসব হলো প্রাকৃতিক উপাদান। তা বাংলাদেশে পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যে পরিবর্তন এসেছে।
মানুষ আর পরিবেশের মধ্যে সম্পর্ক মধ্যে পরিবর্তন এসেছে কিসের মাধ্যমে? সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে। এটা অবশ্যই মনে রাখবে, সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে। সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যে পরিবর্তন এসেছে। তাহলে পরিবেশ আর মানুষের মধ্যে পরিবর্তন এসেছে এর মাধ্যমে? সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ড মানে কাজ, আমরা যে সমস্ত কাজ করি, কর্মকাজ, এই কর্মকাণ্ডের ফলে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পরিবেশ ও ভারসাম্য হারাচ্ছে। তাহলে একটা প্রশ্ন এসে গেছে, দেখছো? পরিবেশ কি হারাচ্ছে? ভারসাম্য হারাচ্ছে। আমাদের পরিবেশ কি হারাচ্ছে? ভারসাম্য হারাচ্ছে। আবার ভারসাম্য হারাচ্ছে কে? পরিবেশ। তাহলে পরিবেশ কি? পরিবেশ হারাচ্ছে ভারসাম্য। পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। পরিবেশ কি হারাচ্ছে? ভারসাম্য হারাচ্ছে। তাহলে এটা বুঝতে পারছো, আমাদের পরিবেশ কি হারাচ্ছে? ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধের অনেক কিছু করণীয় আছে। আমি একটু আগে বলছি, আমাদের বাংলাদেশ পরিবেশের সম্পর্কে আমাদের অনেক কিছু করণীয় আছে। কারণ পরিবেশ ভারসাম্যগত হারাচ্ছে, তো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছু করণীয় আছে। কি কি করণীয় আছে দেখো। পরিবেশের সাথে মানুষের সম্পর্কেও এটাও তোমরা ব্যাখ্যা দিতে পারবে। পরিবেশের সমস্যার কারণও ব্যাখ্যা দিতে পারবে। পরিবেশগত সমস্যার প্রভাবও দিতে পারবে। বাংলাদেশের পরিবেশগত সমস্যা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের করণীয় সম্পর্কেও জানতে পারবে। পরিবেশগত সমস্যার উপর একটা তোমরা প্রতিবেদনও লিখতে পারবে। পরিবেশ বিষয়ে আমাদের সচেতন হবে। আমরা পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। আমাদের এই নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আমরা এতগুলো জানতে পারবো। আমরা পার্ট অন উপস্থাপনা করব। পার্ট অন মানুষ ও পরিবেশ। পার্ট ওয়ান, এখানে তোমাদের একটা অধ্যায়ের কয়েকটা পার্ট আছে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, ফোর, পার্ট ফাইভ, সিক্স, এরকম। কিন্তু আমরা আজকে বাংলাদেশের পরিবেশের পার্ট ওয়ানটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, পার্ট ওয়ানে বলছে মানুষ ও পরিবেশ। মানুষ ও পরিবেশ আমরা এটা সম্পর্কে আজকে পড়বো। মানুষ আগেই বলেছে নিজস্ব পরিবেশে জীবনযাপন করে, বসবাস করে। মানুষ নিজস্ব পরিবেশে বসবাস করে, জীবনযাপন করে। এটা প্রথম কথায় আছে। আবারও বলছি, মানুষ নিজস্ব পরিবেশে জীবনযাপন করে, নিজস্ব পরিবেশে বাস করে। তার জীবনের পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। তার জীবন পরিবেশে প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির চারটি মূল উপাদান আছে। প্রকৃতির কয়টি মূল উপাদান আছে? এটাও একটা প্রশ্ন। প্রকৃতির কয়টি উপাদান আছে? প্রকৃতির মূল উপাদান কয়টি? মূল উপাদান চারটি। এটা অবশ্যই মনে রাখবে। প্রকৃতির মূল উপাদান কয়টি? চারটি। প্রকৃতির মূল উপাদান কয়টি? চারটি। কার উপাদান? প্রকৃতির উপাদান কয়টি? চারটি। চারটি কি কি দেখো, অনেক সোজা, তোমরা জানো। চারটির মধ্যে এক বায়ু, দুই মাটি, দুই পানি, তিন বায়ু। এই বায়ু মানে বাতাস, নিশ্চয় বুঝতে পারিছো। বায়ু অর্থ বাতাস। বাতাসের সাথে কিন্তু অনেক কিছু জীবাণু ছড়ায়, এটা তোমরাও জানো। অনেক আমরা 5 4 সমাজ,
5-এর বাংলাদেশ বিশ্ব পরিচয়, 4-এর বাংলাদেশ বিশ্ব পরিচয় এসেছো বায়ু সম্পর্কে। বাতাসে আমাদের অনেক জীবাণু ছড়ায়। তাহলে বায়ু অর্থ এখানে বাতাস, মাটি, পানি, বায়ু, 4টি উপাদানের মধ্যে আর একটা আছে আলো। এই আলোটা তোমরা অনেকেই জানো, এই আলো সূর্যের আলো থেকে আমরা এটা, সেজন্যই আমাদের এই প্রাকৃতিক উপাদান আছে মাটি, পানি, বায়ু আর আলো। এই 4টি জিনিস আমাদের জীবনের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আলো তাপের প্রধান উৎস হলো, আগেই বলেছি, সূর্য। আলো বা তাপের প্রধান সূর্য। প্রশ্ন কিন্তু এসে গেছে, আলো তাপের প্রধান উৎস কি? সূর্য। সূর্যের কে উৎস? আলো আর তাপের। আলো আর তাপের প্রধান উৎস সূর্য। আলো আর তাপ, তাহলে প্রধান উৎস কি? সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা পানি, বায়ু, তাপ ও আলো সাহায্যে বেড়ে ওঠে। মাটির উপর জন্মানো গাছপালা তোমরা নিশ্চয়ই দেখেছো, মাটি থেকে আমরা যে গাছপালা রোপণ করি, সেই গাছপালা রোপণের ক্ষেত্রে আমাদের তাদের কি কি দিতে হয়? তাদেরকে পানি দিতে হয়, মানে এমন জায়গায় লাগাতে হবে যেন তারা বাতাসও পায়, যেন এর মধ্যে না থাকে, বাতাস না পারলে তারা অক্সিজেন নিতে পারবে না, নাইট্রোজেন ছাড়তে পারবে না, অক্সিজেন আমরা জানো সবাই, এবং তাপ, আলো, এই দুটোর দরকার। আলো তাপ না পারলে তারা বেড়ে উঠতে পারে না। তাই মাটির উপর জন্মানো গাছপালার কোন 3টি আবার প্রয়োজন? এই মাটির উপরে আমরা যদি গাছপালা লাগাই, তাহলে এই 3টি জিনিস প্রয়োজন, পানি, বায়ু আর আলো। তাহলে কত ইম্পর্টেন্ট কথা দেখছো, যে প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের 4টি মূল উপাদানই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবারে এসবের উপর নির্ভর করে পৃথিবীর মানুষের বসতি সম্ভব হয়েছে। এই 4টির উপরেই কিন্তু আমরা এই পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে, মানে বসবাস করার জন্য সম্ভব হয়েছে। সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। সৃষ্টির শুরুতেই, শুরু মানে তোমরা বোঝো প্রথম, সৃষ্টির শুরুতেই মানুষের প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল। এই যে মানুষ পড়াচ্ছি, সৃষ্টির শুরুতেই প্রকৃতির উপর মানুষ বেশি নির্ভরশীল ছিল। সৃষ্টির শুরুতেই মানুষ কিসের উপর নির্ভরশীল ছিল? প্রকৃতির উপর। দেখো আবার প্রশ্ন করছে, সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর কি ছিল? নির্ভরশীল। মানুষ নির্ভরশীল ছিল কিসের উপরে? প্রকৃতির উপর। জীবন ধারণের জন্য প্রকৃতি থেকে যে সবকিছু সংগ্রহ করেছে, জীবন ধারণের জন্য সে সবকিছু সংগ্রহ করেছে। যেমন আমাদের বসবাস করার জন্য ঘর বাড়িরও দরকার, ঘর বাড়ি তৈরিতেও প্রকৃতির প্রয়োজন উপাদান নির্বাচন করেছে। ঘর বাড়ির তৈরিতেও প্রকৃতির প্রয়োজন উপাদান আমরা নির্বাচন করেছি। মাটিকে যে উৎপাদনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, মাটিকে যে উৎপাদনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, মাটি বাড়া কমা নাই, মাটি বাড়া কমা নাই। কিন্তু ক্ষয় আছে, তাতে যে খনিজ সম্পদ থাকে সেগুলোকে হ্রাস পায়। মাটির কি নাই? বাড়া কমা নাই, কিন্তু কি আছে? ক্ষয় আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন। মাটির কি নাই? বাড়া কমা নাই, কিন্তু মাটির কি আছে? ক্ষয় আছে। এই ক্ষয়ের ফলে তাতে যে খনিজ সম্পদগুলো থেকে আমরা সেগুলোকে হ্রাস পাচ্ছি। বাকি 3টি অর্থাৎ পানি, বাতাস আর তাপের সাহায্যে বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়। বাকি 3টি অর্থাৎ পানি, বাতাস আর তাপের হ্রাস বৃদ্ধি ঘটে মানুষের বেঁচে থাকা কঠিন। নিশ্চয় জানো, পানি ছাড়া আমাদের জীবন বাঁচে না। জীবনের অপর নাম পানি। বাতাস, অক্সিজেন আমরা যদি না পাই, তাতেও আমরা জীবন বাঁচবে না। তাপেরও দরকার, তাও না থাকলে আমাদের জীবন বাঁচবে না। তাই বলছে বেঁচে থাকা কঠিন। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরায় আমরা এর সমস্যাই টের পাই। আমরা কি কি সমস্যাটা টের পাই? এই তাপের হ্রাস বৃদ্ধির ফলে বন্যা হচ্ছে, কখনো ঘূর্ণিঝড় হচ্ছে, কখনো অতিবৃষ্টি হচ্ছে, কখনো খরায়। এত রোদ, বৃষ্টি নাই, খরার সৃষ্টি, এটা বলে খরা। যখন বৃষ্টি হয় না, দেখো না মাঠ ঘাট ধু ধু করছে, খরার সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন আমরা আল্লাহর কাছে চাই না, আল্লাহ আমাদের পানি দাও, আমাদের বৃষ্টি দাও, আমাদেরকে জীবন ধারণের সমস্যা। তাই খরার সময় দেখো আমরা এগুলো, বন্যা হলো আমাদের সমস্যা, ঘূর্ণিঝড় অনেক ক্ষয়ক্ষতি করে দেয় গাছপালা, আর আছে অতিবৃষ্টিতেও আমাদের ফসল নষ্ট করে দেয়।
তাই আমরা এই সমস্যারই টের পাই। মানুষ যখন থেকে চাষাবাস করে স্থির অবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতি জয় করার চেষ্টা চালিয়েছে। মানুষ যখন থেকে চাষাবাস করার স্থিতি অবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতি জয় করার তারা চেষ্টা করেছে। বন বাদর সাফ করে বড় একা জুড়ে ফসলের ক্ষেত করেছে। অনেক আগে তো বন বাদর গাছপালা এসব ছিল, সেগুলো মানুষ কি করেছে, বন বাদর সাফ, সাফ মানে এখানে পরিষ্কার, সাফ অর্থ পরিষ্কার করেছে। এটা সাফ অর্থ তোমরা বুঝছো, সাফ মানে পরিষ্কার, সাফ অর্থ পরিষ্কার। তাহলে সাফ অর্থ পরিষ্কার, মানুষ বন বাদর ঝড় এগুলো কি করছে, সাফ করছে, পরিষ্কার করছে, করে সেসব এলাকা জুড়ে কি করছে, ফসলের ক্ষেত। ফসলের ক্ষেত করার কারণ আমাদের তো জীবিকার দরকার, মানে জীবিকা, মানুষ তো না খেয়ে থাকতে পারবে না, সেজন্য সে ক্ষেত, ফসলের ক্ষেত তৈরি করেছে। সে ক্ষেতে লাগিয়েছে ধান, গম, ভুট্টা আর অনেক ফসল উৎপাদন করেছে। কিন্তু তিনটে কথা আসছে, প্রকৃতির তোমার সাফ করে কি কি লাগাইছে, ধান, ভুট্টা। সবাই বুঝতে পারছো? এই সাফ করে বন বাদর সাফ করে মানুষ, তাহলে আমরা কি উৎপাদন করেছি, ধান, গম, ভুট্টা। ধান, গম, ভুট্টা আমরা এগুলো উৎপাদন করেছি। কিছু পশুকে পোষ মানিয়েও কাজে লাগিয়েছি। কিছু পশুকে আমরা পোষ মানিয়ে, পোষ মানে তোমরা নিশ্চয় বোঝো, ওদেরকে আদর যত্ন করে, ওদের গায়ে মাথায় হাত মিলে যেন ওরা সবল না মারে, ওরা যেন আমাদেরকে আক্রমণ না করে, এইভাবে পোষ মানাইছি, পোষা। কিছু কিছু পশু আমরা পোষ মানিয়েও কাজে লাগাইছি। যেমন গরুকে পোষ মানিয়ে আমরা তাদেরকে দিয়ে নাঙ্গল চালাইছি, তারপরে ধান মড়াই করেছি। তো এখানে বলা আছে কিছু কিছু পশুকেও আমরা পোষ মানিয়ে কাজে লাগাইছি। অন্য পশুর মধ্যে কোনটি আমরা রান্না করে খেতে শিখেছি। বন্য পশুকে মেরে আমরা রান্না করেও খেতে শিখেছি। আবার কোনটিতে মেরে হয়তো চামড়াটিও কাজে লেগেছে, কোনটি আমরা মেরেও চামড়ার কাজে লেগেছি। তোমরা জানো অনেক চামড়া আমাদের গরু ছাগলের চামড়া, অনেক কিছু তৈরি হয়, তোমরা তো জানো। এ লাগিয়েছি আত্মরক্ষার জন্য হিংস্র পশুকে আমরা হত্যা করেছি। যাদের হিংস্র পশু, যেমন বাঘ আছে হিংস্র পশু নামে পরিচিত, আত্মরক্ষার জন্য হিংস্র পশুকে আমরা হত্যা করেছি। নিজের প্রয়োজনে আবার মানুষ কিছু গাছপালা রোপণ করেছে, যা তাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। গাছপালা কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, এটা তোমরা বুঝছো যে গাছপালা আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই বৃক্ষরোপণ, আমাদের বাংলাদেশে বৃক্ষরোপণ বলে একটা সপ্তাহ হয়, যে বৃক্ষরোপণ লাগাও, গাছ লাগাও, জীবন বাঁচাও। গাছের আদর যত্ন নাও, জীবন বাঁচাও, দেশকে বাঁচাও, গাছ লাগাও। এটা আমাদের এতেও আছে, স্লোগান আছে যে জীবন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে হলে আমাদের গাছ লাগাতে হবে। গাছ আজকাল কেটে অনেক কমে যাচ্ছে বলে আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগটাও বেড়ে গেছে। গাছপালা কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাহলে আমরা গাছপালা লাগাবো, এই বাংলাদেশের পরিবেশে রক্ষা করার জন্য আমরা গাছপালা বেশি বেশি করে লাগাবো। তারপরে আমরা এই যে ফসল করার জন্য বন এগুলো লাগাবো। বাংলাদেশের পরিবেশের সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের কারণে বাংলাদেশের পরিবেশের পরিবর্তন হয়েছে। বাংলাদেশের পরিবেশের কি হারাচ্ছে, ভারসাম্য হারাচ্ছে। মানুষ, পরিবেশ আর মানুষের পরিবেশ সম্পর্কে আমরা এটাই জানলাম যে মানুষ নিজস্ব যাপন করে, মানুষ নিজস্ব পরিবেশে বাস করে। তার জীবন পরিবেশে প্রাকৃতিক উপাদান প্রবাহিত হয়। প্রাকৃতিক উপাদান হলো মূল উপাদান মাটি, পানি, বায়ু, আলো। মাটি থেকে আমরা কি পাই, একটু আগে বলেছি, মাটি থেকে যে হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করছি, মাটির কিন্তু নেই, মাটির ক্ষয় আছে। আর এই তাতে যে খনিজ সম্পদ থাকে সেগুলোকে হ্রাস পাচ্ছে। তাহলে তোমরা এইটুকু থেকে কতগুলো প্রশ্ন পেয়েছো
নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করি তোমরা এবার বইটা আরো সুন্দর করে পড়বে, বাসায় পড়ে দেখবে কোথায় কোথায় সমস্যা আছে। সামনের দিনে আবার ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।